আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ। কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ লাশ উদ্ধার। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা, অর্থমন্ত্রী। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়নও করবে, স্থানীয় সরকার মন্ত্রী। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ। সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল। চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ। ইরানের স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২০টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরান নয়, সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল, আইআরজিসি। ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নাকচ করল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের এআইআইবি প্রতিনিধি দল। শনিবার ৪ এপ্রিল দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এআইআইবির প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈঠকে জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন ও বিনিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে সরকার এআইআইবির সঙ্গে কিভাবে কাজ করবে সে বিষয়ে কথা হয়। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তাদের সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ খোলামেলা কথা বলেছেন। তিনি আরো বলেন, বিনিয়োগ বান্ধব হওয়ায় যে প্রক্রিয়া ও সমস্যা তা চিহ্নিত করে সমাধানের পথ নিয়েও মতামত দিয়েছেন ব্যবসায়ীরা। নতুন প্রকল্পের বাইরে সরকারি যেসব প্রকল্প বন্ধ হয়েছে সেগুলো চালুর বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানার আগুনে ৫টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার ৪ এপ্রিল বিকেলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫টি লাশ উদ্ধার করা হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় একজন পুরুষকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। জ্বালানি সংকট দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে, একথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলরের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলরের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে সাংবাদিকদের অর্থমন্ত্রী আরো বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন তারা। ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই ভিসা চালুর দাবি জানিয়েছেন। এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে আসতে পারেন তার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ব্যাংক ঋণের সুদ হার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের উপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। বিএনপি শুধু সংস্কার চায় না, এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়ন করবে। শনিবার দুপুরে হবিগঞ্জের তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব। কিছু মানুষ এই ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে। ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন,
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন আমাদের আরেকটি গৌরবের ইতিহাস। আমরা জুলাই সংগ্রাম ও অভ্যুত্থানকে ধারণ করি। দলীয় শৃঙ্খলা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গাল ভালো, তাই বিএনপিতে কোনো দুষ্ট মানুষ ঠাঁই হবে না। এ সময় অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা এই ঐতিহাসিক স্থান সংরক্ষণ এবং এখানে একটি পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর নির্ধারণে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। লিখিত বক্তব্যে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের প্রতিনিধি শরীফুল হাসান শুভ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সেশন জট এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি। ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের কাছে বৈষম্যমূলক বলে মনে হচ্ছে। শুভ বলেন, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে চাকরিতে আবেদনের বয়স সীমা অস্থায়ীভাবে সর্বোচ্চ ৩৭ থেকে ৪০ বছর পর্যন্ত নির্ধারণ করার দাবি জানায়। পাশাপাশি স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর নির্ধারণের দাবি জানায়। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেল ৫:১৫টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়। এ সময় তারা গণভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে জুলাই সনদ বাস্তবায়ন চাই, গণভোট মানতে হবে প্রভৃতি লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। ১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামাতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। বক্তারা সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। জ্বালানি সংকট মোকাবেলায় আপাতত সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুম। শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। বৈঠক শেষে দোকান ও শপিং মল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তারা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামী সিরাগ আলীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী পারভিন বেগম। শনিবার ৪ এপ্রিল দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। অভিযুক্ত সিরাগ আলী শাহরাস্তি উপজেলার রাগৈ সুদূর বাড়ির মৃত কালু মিয়ার ছেলে আর বাদী সিরাগ আলীর স্ত্রী পারভিন বেগম। পারভিন বেগম অভিযোগে উল্লেখ করেন, সিরাগ আলী প্রতিনিয়ত তাকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে গালমন্দ করা সহ মারধর করেন এবং সিরাগ আলীর মুখে প্রচুর দুর্গন্ধ থাকায় তাহাকে মুখ পরিষ্কার করার জন্য বলিলেও সে না করিয়া ঘরে থাকে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথাও উল্লেখ করেন তিনি। ইরানে চলমান সংঘাতের মধ্যে দেশটির স্বাস্থ্যসেবা খাতে ২০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি এ ধরনের হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে বলেন, স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। তেহরানের অন্যতম প্রাচীন গবেষণা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউটে হামলার পর এই উদ্বেগ প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেড্রোস জানান, একাধিক স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু স্থানে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য মতে পাস্তুর ইনস্টিটিউটের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। টিকা ও সিরাম উৎপাদন এখনও চালু রয়েছে এবং কোনো কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি।
সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার রিয়াদে মার্কিন দূতাবাসে ওই ড্রোন হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। তাদের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর উদ্দেশ্যেই ইসরায়েলি সেনারা মার্কিন দূতাবাসে হামলা করেছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব মার্কিন দূতাবাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, প্রকৃতপক্ষে ক্ষতি আরও অনেক বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দূতাবাসে সীমিত আগুন ও সামান্য ক্ষতির কথা বলেও সে আগুন কয়েক ঘন্টা ধরে জ্বলেছে এবং দূতাবাসের ভেতরে ব্যাপক ক্ষতি করেছে। তবে IRGC ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে দাবি করেছে, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্কই নেই এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ কৌশল বিবেচনায় এটি নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ। যুক্তরাষ্ট্রের দেওয়া 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বন্ধুত্বপূর্ণ একটি দেশের মাধ্যমে বৃহস্পতিবার ইরানের কাছে এ প্রস্তাব পাঠানো হয়। তবে ইরান লিখিতভাবে কোনো জবাব না দিয়ে রণক্ষেত্রে হামলা অব্যাহত রাখার মধ্য দিয়েই তাদের অবস্থান স্পষ্ট করেছে। এদিকে ইরানের সাম্প্রতিক হামলায় কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদাম লক্ষ্যবস্তু হওয়ার পর ওয়াশিংটন যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ফার্স নিউজ এজেন্সি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ভুলভাবে মূল্যায়ন করায় তাদের বাহিনী গুরুতর সমস্যার মুখে পড়েছে, আর সেই প্রেক্ষাপটে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।